Hello friends, welcome to Government Jobs Exam Guidance All in One চ্যানেল। এটি মিডিভেল হিস্ট্রি ইন বেঙ্গলি পার্ট 2। আগের লেসনটি যারা দেখোনি তারা দেখে নিও। এছাড়াও আমি এই চ্যানেলে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন্স আর লেটেস্ট গভর্নমেন্ট জবস নোটিফিকেশন যত থাকে সব কিছু আমি এই চ্যানেলে পাবলিশ করি। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে চ্যানেলটির থেকে অনেকটি সাহায্য পাবে। এত বা অনেকগুলো চ্যানেল একটা জিনিসের জন্য সাবস্ক্রাইব করতে হবে না, একটি চ্যানেলেই তোমরা অনেক কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আগের ভিডিওটি যারা দেখোনি তারা প্লিজ দেখে নেবে, আর ভিডিওটি প্লিজ পুরোটা দেখবে। আর ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে আমি শুরু করছি। গত লেসনে আমি পড়িয়েছিলাম রাজপুত সম্বন্ধে। ঠিক আছে, মধ্যযুগে রাজপুত রাজ্যদের সম্বন্ধে পড়িয়েছিলাম। তো আজকে এসে শুরু করবে আরবদের সিন্ধু জয়। আজকে থেকে শুরু করব। ভারতে যে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, মুসলিম শাসনটা হয়েছিল ভারতে, সেটা শুরু হয়েছিল কখন থেকে কীভাবে, ঠিক আছে, সেটাই আজকে লেসনে জানতে পারবে। তো কী হয়েছিল আরবদের সিন্ধু জয়, যেটি 712 খ্রিস্টাব্দে বসরার অধিপতি আল হেজ্জাজের ভাইপো এবং জামাই অষ্টাদশ বর্ষীয় মানে 18 বৎসরের যুবক মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর উদ্দেশ্যে 25,000 সৈন্য নিয়ে দেবল আক্রমণ করে। মানে 712 খ্রিস্টাব্দে আরবদের একজন অধিপতি ছিল, ঠিক আছে, যার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, তার অধিপতি হেজ্জাজের ভাইপো মোহাম্মদ বিন কাসিম 25,000 সৈন্য নিয়ে সিন্ধুকে আক্রমণ করে দেবল। ঠিক আছে, এবং ব্রাহ্মণ রাজা দাহিরের হাতে নির্যাতিত জাট, মেওয়ার ও বৌদ্ধরা স্বদেশের কথা বলে গিয়ে মোহাম্মদ বিন কাসিমের সাহায্যে অবতীর্ণ হয়। তখন ব্রাহ্মণের রাজা ছিল রাজা দাহির। আর রাজা দাহির এতটা নির্যাতন করতো ওখানে ইসেদের, জাটদের, মেওয়ারদের। তো ওরা কী করেছিল, নিজেদের দেশের কথা ভুলে গিয়ে ওরা একজন অপর মুসলিম শাসক মোহাম্মদ বিন কাসিম ওকে সাহায্য করেছিল। আর এই আরবদের অভিযানে সাম্রাজ্য বিস্তার বা ধর্ম বিস্তারের জন্য ছিল, আরবদের অভিযান সাম্রাজ্য বিস্তার বা ধর্ম বিস্তারের জন্য ছিল না, তারা মূলত ধনরত্ন লুট করতে এসেছিল। আরবরা যে ভারতে অভিযান করেছিল তখন অ্যাকচুয়ালি ভারত ছিল ধনশালী দেশ। ভারতে স্পাইস মশলা থেকে শুরু করে ভারতের খনিজ সম্পদ সব কিছু খুব উন্নত ছিল। তো ভারতে ওরা কী করেছিল, আরবরা এসেছিল সাম্রাজ্য বিস্তারের জন্য বা ধর্ম বিস্তারের জন্য আসেনি, তারা মূলত ধনরত্ন লুট করতে এসেছিলো এবং ভারতের যে ধনরত্ন ছিল সেগুলো লুট করার জন্যই তারা মূলত এসেছিল। সিংহলে বাণিজ্যরত কিছু আরব বণিকের মৃত্যু হলে সিংহল রাজ একটি জাহাজে তাদের পরিবারকে ইরাকের শাসনকর্তা হেজাজের কাছে পাঠান। কী হয়েছিল যে সিংহলের বাণিজ্যরত কিছু আরব বণিক, সিংহলে বাণিজ্য করতো আরবদের কিছু বণিক ব্যবসায়ী, ঠিক আছে, তাদের কিছু মৃত্যু হয়েছিল এবং তারা মৃত্যুর পরে তাদের যে পরিবার ছিল তাদের পরিবারকে ইরাকের শাসনকর্তা হেজাজের কাছে পাঠাচ্ছিল। সেই সময় জাহাজটি কী হয়েছিল, সিন্ধুদের দেবল করার বন্দরের কাছে জলদস্যু দ্বারা লুণ্ঠিত হলে হেজ্জাজ সিন্ধুর অধিপতি দাহিরের কাছে ক্ষতিপূরণ দাবি করে এবং দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে অভিযান পাঠানো হয়। একে তো লুট করা ছিল, আবার দ্বিতীয়ত এই যে ইরাকের উদ্দেশ্যে যখন আরব বণিকদের পরিবারকে পাঠানো হয়েছিল এবার তাদের জাহাজটি সমুদ্র লুণ্ঠনদের দ্বারা লুট করা হয়েছিল, সেই জন্য ইরাকের যে এসেছিল শাসনকর্তা হেজাজ ভারতের সিন্ধুর যে শাসনকর্তা দাহির ছিল রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ চেয়েছিল, সেটা দেয়নি। তার ফলেও আরবরা সিন্ধু আক্রমণ করেছিল। ঠিক আছে, এটাও একটা কারণ। খলিফার নির্দেশে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং তার প্রাণদণ্ড হয়। এবার খলিফার নির্দেশে মোহাম্মদ বিন কাসিম কী করেছিল, 712 খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন ও তারপরে মোহাম্মদ বিন কাসিম ওখানে যখন চলে গিয়েছিল তখন তার প্রাণদণ্ড হয়েছিল। তো মোহাম্মদ বিন কাসিমের পর জুনায়েদ সিন্ধুর শাসনকর্তা নিযুক্ত হন এবং জুনায়েদ তাদের পরাজিত করে সমগ্র সিন্ধুর উপর নিজ কর্তৃত্ব প্রতিস্থাপন করেন এবং রাজপুতানা পর্যন্ত বিস্তৃত অংশের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়। বিন কাসিমের পরে কে এসেছিল শাসনকর্তা সিন্ধুর? জুনায়েদ। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিমের পর জুনায়েদ। তো এই যে আরবরা সিন্ধু জয় করেছিল বা সিন্ধু শাসন করেছিল তার ফলাফলটা কী হয়েছিল? আরবরা সিন্ধু জয়ের ফলে ভারতের মাটিতে কী হয়েছিল, ইসলামের ভিত রচিত হয়। আরবদের সিন্ধু জয়ের পরেই ভারতের মাটিতে ইসলাম ধর্মটি রচিত হয় বা শুরু হয় এবং এর উপর ভিত্তি করে পরবর্তী আক্রমণকারীরা ভারতে এই ধর্মমতের বিকাশ ঘটায়। এরপরে এর উপর ভিত্তি করে পরবর্তী যারা আক্রমণকারীরা ছিল
পরবর্তী যারা আক্রমণকারী ছিল এই জিনিসের উপর ভিত্তি করেই তারা ভারতে আক্রমণ করত এবং তাদের ইসলাম ধর্মটিকে আরও ইসে করা শুরু করে দিয়েছিল। আর এরপরেই ভারতে প্রথম দাস ব্যবস্থার প্রচলন হয় এবং উপকূলীয় অঞ্চলে নতুন আরব বসতি স্থাপিত হয়। আরবরা আরও বসতি স্থাপন করে। ভারতে পরে আসলো তুর্কি আক্রমণ গজনির 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ। কী ছিল, হজরত মোহাম্মদ মক্কাতে যখন ইসলাম ধর্ম প্রবর্তন করেন 622 খ্রিস্টাব্দে, ইসলাম ধর্ম শুরু হয়েছিল 622 খ্রিস্টাব্দে। হজরত মোহাম্মদ মক্কাতে এই ইসলাম ধর্মের প্রবর্তন শুরু করেছিল, ঠিক আছে। 622 খ্রিস্টাব্দ থেকে নতুন ইসলামিক ক্যালেন্ডারও শুরু হয়েছিল। পরবর্তী সময়ে নবী মোহাম্মদ মদিনাতে চলে যান এবং মদিনাতে তার আগমনকালের ভিত্তিতে শুরু হয় নতুন মুসলিম যুগ, যা হিজরা সন নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে কী হয়েছিল, পরবর্তী সময়ে নবী মোহাম্মদ মদিনাতে চলে, মক্কাতে হজরত মোহাম্মদ ছিল এবং তার শিষ্যই নবী মোহাম্মদ মদিনাতে চলে যান এবং মদিনাতে তার আগমনকালে ভিত্তিতে শুরু হয় নতুন মুসলিম যুগ। মদিনাতে যখন আসে তার আগমনের জন্য একটি নতুন মুসলিম যুগ শুরু হয়, যেটা হিজরা সন নামে পরিচিত। এবং তখন কি হয়, খলিফা পদের সূচনা হয়। একটি খলিফা পদের সূচনা করেন, কে করে সেটা, হজরত মোহাম্মদ খলিফা পদের সূচনা করেন। এবং উমেইদ এবং আবাদিস ছিলেন আরবদের খলিফা, প্রথম খলিফা ছিল এরাই, উমেইদ এবং আবাদিস। তো আসছি এবার গজনীর মোহাম্মদ বা মামুদের সম্বন্ধে। মামুদ 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত মামুদ এসেছিল। তো 900 খ্রিস্টাব্দের নাগাদ খলিফার পদের অবসান ঘটে এবং তুর্কিরা স্বাধীন রাজ্য স্থাপন করে। সুলতান মামুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করে। খুব ইম্পর্টেন্ট, মামুদ কতবার ভারতে আক্রমণ করে, প্রায় 17 বার। উত্তর ভারতের ধনী মন্দিরগুলোকে লুট করে উদ্দেশ্যে মামুদ ভারতে আক্রমণ করেছিল। তখন উত্তর ভারতের মন্দিরগুলো যে ছিল সে খুব ধনী ছিল, ঠিক আছে। মন্দিরের সম্পত্তি, ধন সম্পত্তি এসবের প্রতি আকৃষ্ট হয়ে মামুদ 17 বার ভারতকে আক্রমণ করেছিল আর ভারতের সম্পত্তি নিয়ে গেছিল সব লুট করে। 1001 খ্রিস্টাব্দে শাহী বংশীয় নরপতি জয়পালের পাঞ্জাব ও কাশ্মীরের বিরুদ্ধে অভিযান পাঠানো হলো। মামুদের নিকট জয়পাল পরাজিত হয়। মামুদ হারছিল, জয়পাল মামুদের কাছে হারলো। তবে জয়পালের উত্তরসূরি আনন্দপাল ওয়াহিদের যুদ্ধে মামুদের কাছে পরাজিত হলো। শাহীরাজ আনন্দপাল গোয়ালিয়র, আজমির, কনৌজ, দিল্লি, উজ্জয়িন প্রভৃতি নিপতিত ঐক্যবদ্ধ করে শক্তিজোট গঠন করে সুলতান মামুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। এই যুদ্ধে আনন্দপাল পরাজিত হয় এবং সমগ্র পাঞ্জাব অঞ্চল মামুদের অধীনে আসে। আর কী করেছিল, প্রথমে তো জয়পাল হারছে, জয়পালের পরে আনন্দপাল হারছে এবং আনন্দপাল কী করে হারার পরে দিল্লি, কনৌজ, উজ্জয়িনী সবার শাসক যারা ছিল, তাদের সবাইকে একত্র করে একটা জোট বানাচ্ছিল, ঠিক আছে। আনন্দপাল জোট বানিয়ে 1008 থেকে 9 খ্রিস্টাব্দে যুদ্ধযাত্রা করে এবং এই যুদ্ধেও আনন্দপাল পরাজিত হয়েছিল। তার ফলে কী হয়েছিল, সমগ্র যে পাঞ্জাব অঞ্চল ছিল সে মামুদের অধীনে চলে আসে। এবার সুলতান মামুদ কয়েকজন বিখ্যাত কবিদের পৃষ্ঠপোষকতা করতেন। তারা হলেন ফিরদৌসি, শাহনামা রচয়িতা, আল বিরুনি কিতাবুল রচয়িতা। শাহনামা রচয়িতাকে ফিরদৌসি এবং কিতাবুল হিন্দের রচনাকে আল বিরুনি। মনে রাখবে, পরীক্ষা আসে, কিতাবুল হিন্দ কে রচনা করেছে, আল বিরুনি। শাহনামা কে রচনা করেছেন, ফিরদৌসি। পরিচিতার এগুলো ওটা ইম্পর্টেন্ট নেই। সুলতান মামুদের ভারত আক্রমণে কী কী গুরুত্ব ছিল, ভারতের রাজন্যবর্গের রাজনৈতিক অনৈক্য প্রকাশ পায়, মানে একত্র ছিল না ওরা সবাই। ভারতের রাজন্যবর্গের সেনাবাহিনী দুর্বল প্রকট হয়, তাদের সেনাবাহিনী খুব দুর্বল ছিল। মামুদ ভারত থেকে প্রচুর ধন সম্পদ নিয়ে যায় এবং ভারতের অর্থনৈতিক অবস্থা একদম দুর্বল করে দেয়। ভারতের মন্দিরগুলিকে মামুদ ভারত আক্রমণ করে ধ্বংস করে এবং মন্দিরগুলোকে ধ্বংস করেছিল অনেক, ঠিক আছে। এগুলো ছিল মামুদের সম্বন্ধে। এছাড়াও কী করে, ভারতে বৈদেশিক আক্রমণের পথ, ওই মামুদের আক্রমণের পর থেকে ভারতে বিদেশের অনেক আক্রমণ শুরু করে, ঠিক আছে। বৈদেশিক আক্রমণের পথ উন্মোচিত হয়, ইসলাম ধর্ম প্রসারের পথ উন্মোচিত হয়, ইসলাম ধর্ম প্রসার হতে শুরু করে। হিন্দু ধর্মের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা ও ভয় ও হিন্দু সমাজের দারিদ্র শ্রেণীর লোকেদের মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। সুফি সন্তদের প্রভাব হিন্দু মুসলমান আন্তঃসম্পর্ককে দৃঢ় করে। এবার এই পরবর্তীতে চলে আসে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি রাজত্ব করেছিল মোহাম্মদ ঘুরির সময়কালটা ছিল 1175 থেকে 1206 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো মামুদের মৃত্যুর পর গজনির সিংহাসনে কে বসে, মোহাম্মদ ঘুরি। গাজনি মানে আফগানিস্তানে, ঠিক আছে। তো গাজনি সিংহাসনে কে বসে, মামুদের মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি। এবং 1186 খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করে খুসরু মালিকের হাত থেকে ওই রাজ্য ছিনিয়ে নেন এবং সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেছিলেন। পরিস্থিতির আবশ্যকতা উপলব্ধি করে উত্তর ভারতের হিন্দু রাজারা পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে একটি জোট গঠন করেছিলেন। এই পৃথ্বীরাজ চৌহান একজন রাজপুত রাজা ছিল, ঠিক আছে। ওর সাথে উত্তর ভারতের যত হিন্দু রাজারা ছিল সবাই মিলে একটা জোট করেছিল, ঠিক আছে। এই পৃথ্বীরাজ চৌহান 1191 খ্রিস্টাব্দে দিল্লির নিকটে তরাইনে প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে। 1191 খ্রিস্টাব্দে
পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হয়েছিল তরাইনে, ঠিক আছে, সেটাই তরাইনের যুদ্ধ নামে পরিচিত। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ। সেই তরাইনের প্রথম যুদ্ধে কে জিতেছিল? পৃথ্বীরাজ চৌহান জিতেছিল এবং মোহাম্মদ ঘুরিকে একদম খারাপভাবে পরাজিত করেছিল। মোহাম্মদ ঘুরি আঘাত পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। পরে কী করেছিল মোহাম্মদ ঘুরি? সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে ওখানে বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বিশাল একটি সৈন্যবাহিনী গঠন করে এবং তার বশ্যতা স্বীকার করার জন্য পৃথ্বীরাজ চৌহানকে আমন্ত্রণ করে। প্রথমে তো ওই ভালো মতো বলছে, পৃথ্বীরাজ চৌহান আমার বশ্যতা স্বীকার করো, এবার কিন্তু আমি খুব শক্তিশালী হয়ে গেছি, এবার পাবে না, তুমি আমার বশ্যতা স্বীকার করে দাও। কিন্তু পৃথ্বীরাজ চৌহান কী করেছিল? সেটা মানে নাই, আবার যুদ্ধ। সেই কারণে 1192 খ্রিস্টাব্দে আবার যুদ্ধ হলো পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে, তরাইনের, যেটা দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান খুবই খারাপভাবে পরাজিত হয় এবং নিহত হয়, মানে মারা যান তরাইনের দ্বিতীয় যুদ্ধে, আর মোহাম্মদ ঘুরি জিতে, ঠিক আছে। আর এই যুদ্ধের পরেই ভারতে আজমিরে মুসলিম রাজ্য স্থাপিত হয়। ওরা হারার পরে মোহাম্মদ ঘুরি মুসলিম রাজ্য শুরু করে ভারতে প্রথম। মোহাম্মদ ঘুরি তার মুখ্য কুতুবউদ্দিন আইবককে শাসনভার দিয়ে গজনিতে ফিরে আসেন এবং তার আধিপত্য বিস্তারের জন্য কী করেছিল? তখনকার ওদের যে সেনাপতি ছিল, ঠিক আছে, সেনাপতিদের ওখানে বলতো তোমরা এখন থেকে এখানে দেখবে, আমার সব কিছু আমাকে রিপোর্ট করবে, আমি ওখানে চলে যাচ্ছি আমার নিজের রাজ্যে। কুতুবউদ্দিন আইবক নামে তার যে সেনাপতি ছিল তাকে শাসন কার্য দিয়ে উনি গজনিতে চলে গেছিল, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে দিল্লি আর মিরাটও যুদ্ধ করে দিল্লি মিরাটও দখল করে নিয়েছিল। এরপর আবার মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহান, আমি একটা কথা বলে গেছিলাম, 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান যে হেরেছিল না মোহাম্মদ ঘুরির সাথে, তার মধ্যে ভারতীয় রাজারাও দায়ী ছিল। তারা পৃথ্বীরাজ চৌহানকে সাহায্য না করে অনেকেই মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিল, ঠিক আছে, যার ফলে পৃথ্বীরাজ চৌহান প্রতারিত হয়েছিল এবং হেরেছিল। তো সেই যে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে রাজা ছিল, একটা রাজা ছিল চান্দোয়ারের রাজা জয়চাঁদ। পৃথ্বীরাজ চৌহানকে সাহায্য না করে মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিল পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। সেই জয়চাঁদ যখন দেখলো যে ঘড়ি তো এখন, মানে প্রথমে সাহায্য করেছিল, ঘড়ি দেখলো যে ঘড়ি মোহাম্মদ ঘুরি এসে ওর রাজত্বই আবার নষ্ট করতেছে, ওর রাজত্বই নিয়ে এসে করতেছে, ও রাজা হওয়ার কারণটা কী হবে? ও তো ভাবছিল ওকে আরও সব কিছু সাহায্য করবে, তা না করে কুতুবউদ্দিন আইবককে এসে দিয়ে ও শাসন কার্য চালাচ্ছে আর ওর রাজত্বটা নষ্ট করতে চাইতেছে জয়চাঁদ, এটা মনে হলো। তখন কি হলো? জয়চাঁদ আবার আক্রমণ করে দিল কুতুবউদ্দিন আইবককে এবং তখন মোহাম্মদ ঘুরি আবার 1194 খ্রিস্টাব্দে যুদ্ধ করলো এই জয়চাঁদের সাথেই, যে একসময় তার সাহায্য করেছিল। চান্দোয়ারের যুদ্ধ নামে যেটা পরিচিত, ওটা হয়েছিল 1194 খ্রিস্টাব্দ, ঠিক আছে। 1194 খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধে কনৌজের অধিপতি জয়চন্দ্রকে পরাজিত করে, এর ফলে উত্তর ভারতে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তখন ওই যুদ্ধ হলো পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ আর মোহাম্মদ ঘুরির মধ্যে। তখন মোহাম্মদ ঘুরি জিতলো, আবার জয়চাঁদ পরাজিত হলো। তার ফলে কী হলো? সমগ্র উত্তর ভারতে তুর্কির আধিপত্যটা আরও বেশি হয়ে গেল এবং তুর্কি শাসন শুরু হয়ে গেল। এই যে তুর্কিতে সাফল্য ছিল, এই সাফল্যের কারণ কী ছিল? প্রথম কারণ ছিল রাজপুতদের মধ্যে কোনো ঐক্য ছিল না, রাজপুতরা একত্র থাকতো না, নিজেরা নিজেদের উপরেই প্রতিদ্বন্দ্বী করতো বা নিজেরা নিজেদেরই শত্রু ছিল। দ্বিতীয় কারণ ছিল কেন্দ্রীয় কোনো সরকার ছিল না, কোনো একটা সরকার ছিল না, ঠিক আছে, বিভিন্ন রাজা, বিভিন্ন মত, বিভিন্ন সবার মত ছিল। এছাড়াও কী ছিল? সীমান্তবর্তী অঞ্চলগুলো ছিল অসুরক্ষিত, যে বর্ডার এরিয়াগুলো ছিল বাইরের থেকে, ওগুলোকে দেখার জন্য ভালো মতো কেউ, কোনো সৈন্য বা কোনো রাজা ওগুলোকে ধ্যানই দেয়নি, ওগুলোকে কাউ রাখেনি, ঠিক আছে। সেই জন্য বারবার ওরা ওদিক দিয়ে আক্রমণ করতে পেরেছিল তুর্কিরা। এছাড়াও তুর্কিদের সুসজ্জিত ও রণনিপুণ সেনাবাহিনীতে ছিল, ওদের যে সেনাবাহিনীরা ছিল খুবই ট্রেনিং করাপ্রাপ্ত এবং খুবই নিপুণ ছিল কার্যে, ঠিক আছে, এই জন্য তুর্কিরা জিতেছিল। মধ্য ভারতে কিছু এই কয়টা জিনিস আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখবে। মধ্য ভারতে কিছু উল্লেখযোগ্য কবি এবং তাদের রচয়িত বিষয়। জয়দেবের রচনা থেকে ছিল গীত গোবিন্দ। তো গীত গোবিন্দ কে রচনা করেছিল? জয়দেব, ঠিক আছে। এই জয়দেব কে ছিল? বাংলা লক্ষণ সেনের সভাকবি। এছাড়াও ইম্পর্টেন্ট হলো রাজতরঙ্গিনী কে রচনা করেছিল? কলহন। রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। হেমচন্দ কুমারপাল যেহেতু পৃথ্বীরাজ বিজয়, একটা ইম্পর্টেন্ট হলো বিলহন।
বিক্রমাদেব চরিত্র। বিলহন কি রচিত করেছিল? বিক্রমাদেব চরিত্র। বিক্রমাদেব চরিত্র কে রচনা করেছে? বিলহন। এতে চালুক্য রাজার আত্মজীবনী কথা আছে। সোমদেব কিংবা কথা সরিতসাগর আর হিতোপদেশ, এগুলো কার রচনা? সোমদেবের। ঠিক আছে, কথা সরিতসাগর, হিতোপদেশ সোমদেবের রচনা। হিতোপদেশ হলো পঞ্চতন্ত্রের ছোট ছোট গল্পের সম্ভার, পঞ্চতন্ত্রের যে গল্প ছিল। বাণভট্ট অষ্টাদশ এগুলো আলোচনা করেছিল। এইসব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। পরবর্তীতে বলছি ভারতে মোহাম্মদ ঘুরির অভিযান সমূহ। মোহাম্মদ ঘুরি দেখো কতবার অভিযান করেছিল ভারতে? কমসে কম 9 বার। ঠিক আছে, 9 বার ভারতে অভিযান করেছিল মোহাম্মদ ঘুরি। প্রথম অভিযান করেছিল 1175 খ্রিস্টাব্দে মুলতানে। দ্বিতীয় অভিযান 1178 খ্রিস্টাব্দে মাউন্ট আবু অলনিয়রে। তৃতীয় অভিযান 1179 খ্রিস্টাব্দে পাঞ্জাবে পেশোয়ারে। চতুর্থ অভিযান 1185 খ্রিস্টাব্দে শিয়ালকোটে। পঞ্চম অভিযান 1186 খ্রিস্টাব্দে লাহোরের মালিক খসরুকে পরাজিত করেছিল। আর ষষ্ঠ অভিযান ছিল যেটা তরাইনে যুদ্ধ হয়েছিল না পৃথ্বীরাজ চৌহানের, সেটা ছিল মোহাম্মদ ঘুরির ষষ্ঠ অভিযান 1191 খ্রিস্টাব্দে তরাইনে প্রথম যুদ্ধ। সপ্তম অভিযান ছিল 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধ। আর অষ্টম অভিযান ছিল 1194 খ্রিস্টাব্দে কনৌজের জয়চন্দ, যেটাতে পরাজিত হয়েছিল। নবম অভিযান ছিল 1205 থেকে 1206 খ্রিস্টাব্দ খোখরের অধীন পাঞ্জাবের উপজাতিতে। এই নবম অভিযানের পরেই যখন আবার অপোসে যাচ্ছিল মোহাম্মদ ঘুরি তরাই এসে গজনিতে, ওই যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঠিক আছে, ওখানে লোকালকে আক্রমণ করে জাটরা বা এসেরা ওকে মারিয়ে ফেলেছিল। দিল্লির সুলতানি শাসন খুব ইম্পর্টেন্ট জিনিস। দিল্লির সুলতানি শাসন কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ চলেছিল? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় তরাইনের যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির নিকট পরাজিত হওয়ার পর ভারতের ইতিহাসে মুসলিম যুগ শুরু হয়। তবে মোহাম্মদ ঘুরির হঠাৎ মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে তার তিন কৃতদাস তাজাউদ্দিন ইলদুজ, নাসিরউদ্দিন কুবাচ্চা এবং কুতুবউদ্দিন আইবকের মধ্যে ভারতের উত্তরাধিকারী প্রাপ্তি নিয়ে সংঘর্ষ শুরু হয়। কি হলো যে পৃথ্বীরাজ চৌহান যখন দ্বিতীয় তরাইনের যুদ্ধে হারছিল শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির কাছে, তখন ভারতের ইতিহাসে মুসলিমের যুগ শুরু হয়। ঠিক আছে, মুসলিম রাজত্বের। আর হঠাৎ যখন মোহাম্মদ ঘুরি মারা গেল বললাম আমি 1506 খ্রিস্টাব্দে, তখন যে ওর এখানে গভর্নর ছিল বা ওর যে কৃতদাস ছিল যাদের ও এখানে শাসন কার্য দিয়ে গেছিলো, তিনজন, তাজউদ্দিন ইলদুজ ছিল, নাসিরউদ্দিন ছিল এবং কুতুবউদ্দিন আইবক ছিল। তো ওদের নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিলো যে পৃথ্বীরাজ মানে মোহাম্মদ ঘুরির পরিবর্তে কে থাকবে ওদের মেন শাসনকর্তা। তখন এই তিনজনের মধ্যে কুতুবউদ্দিন আইবকই জিতেছিল। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক জিতে ভারতের উত্তরাধিকার হয়েছিল। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল সুলতানি শাসন নামে পরিচিত। এটি সুলতানি, এই সময়ে 5টি বংশ রাজত্ব করেছিল। এই 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত টোটাল 5টা বংশ রাজত্ব করেছিল। ঠিক আছে, দাস বংশ, তারপর খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। দাস বংশে কে কে শাসকজন ছিল? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতান, বলবন। এখন আমি বলছি যে দাস বংশটা কেন নাম হলো ওদের বংশের নাম দাস? কি ছিল, কুতুবউদ্দিন আইবক যে ছিল উনি একজন দাস ছিল, কৃতদাস ছিল, যাকে মোহাম্মদ ঘুরি ক্রয় করে কিনে আনছিল। পরে নিজের কর্মদক্ষতা দেখিয়ে, এখানে আছে সেটা নিজের কর্মদক্ষতা দেখিয়ে কুতুবউদ্দিন আইবক ওর প্রিয় হয়ে গেছিল মোহাম্মদ ঘুরির কাছে এবং ওকে সেনাপতি বানিয়ে দিয়েছিল। সে দাসের থেকে উনি সেনাপতি হলো দেখেই এই বংশটার নাম ছিল দাস বংশ। ঠিক আছে, যা কুতুবউদ্দিন আইবক থেকে বলবন পর্যন্ত ছিল। পরবর্তীতে ছিল খিলজি বংশ, যা ছিল জালালউদ্দিন খিলজি আর আলাউদ্দিন খিলজি, যেটা শুনেছো তোমরা। তুগলক বংশ, যেটা ছিল গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। আরেকটা ছিল সৈয়দ বংশ, খিরজ খাঁ আলম শাহ। লোদি বংশ, ভোলুল লোদি, সিকান্দর লোদি, ইব্রাহিম লোদি। এই লোদি বংশের পরেই ভারতে বাবর আক্রমণ করে। ঠিক আছে, এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়। তো দাস বংশের সময়কালটা কী ছিল? এতগুলো বংশের মধ্যে দাস বংশ ছিল, দাস বংশের সময়কালটা ছিল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। ঠিক আছে, দাস বংশ ছিল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। দাস বংশের মধ্যে আবার 3টা ভাগ ছিল: কুতুবী বংশ, প্রথম ইলবাড়ি বংশ, দ্বিতীয় ইলবাড়ি বংশ। কুতুবী বংশ ছিল কুতুবউদ্দিন আইবকের দ্বারা, প্রথম ইলবাড়ি বংশ ছিল ইলতুৎমিশ দ্বারা, দ্বিতীয় ইলবাড়ি ছিল বলবন দ্বারা। সেটা আমরা পরবর্তীতে জানবো। সবার প্রথমে হলো কুতুবউদ্দিন আইবক, দাস বংশের মেন প্রথম যে ছিল। কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ রাজত্ব করেছিল। এই কুতুবউদ্দিন আইবক খলিফা তাকে তখন যে খলিফা ছিল মুসলিমদের, তাকে একটি ফরমান পাঠান এবং সুলতান আজম প্রধান সুলতান নামে ভূষিত করে। ঠিক আছে, এটা মনে হয় ইলতুৎমিশে আছে, এটা পরে
সরি, এটা ইলতুৎমিশের, ঠিক বলেছিলাম। সুলতান উপাধি ধারণ করে নিজের রাজধানী, কুতুবুদ্দিন যে রাজধানীটা এসে করেছিল, সুলতান উপাধি ধারণ করে এসে নিজের রাজধানী করেছিল লাহোরে। কুতুবউদ্দিন আইবক ঘড়ি সাম্রাজ্যের সঙ্গে সমস্ত যখন মোহাম্মদ ঘড়ির মৃত্যু হলো, মোহাম্মদ ঘড়ির মৃত্যু হওয়ার পরে কী করলো কুতুবউদ্দিন আইবক, চালাকি করে যে দেখলো এখন কেউ নেই, তো উনি কী করেছিল, ঘড়ি সাম্রাজ্যের সাথে সমগ্র সম্পর্ক ছিন্ন করে নিজের বংশ প্রতিষ্ঠা করলো, যেটা দাস বংশ নামে পরিচিত। ঠিক আছে, ও নিজেকে ফ্রি বলে দিল, আমি ফ্রিডম, আমি রাজা, আমি এখন কারো অধীনে না, করে ভারতে নিজের বংশ শুরু করলো কুতুবউদ্দিন আইবক, যেটা দাস বংশ নামে পরিচিত। কুতুবউদ্দিন আইবক প্রচুর দান ধ্যান করতো মুসলমান লেখকদের, 1,00,000 কয়েন দান করেন, তাই তার নাম লাখো বক্স বা লক্ষদাতা ছিল। তিনি মুসলমান লেখকদের 1,00,000 কয়েন করে দান করতো, ঠিক আছে, তাই তার নাম ছিল লাখ বক্স বা লক্ষদাতা। হাসান উস নিজামিন তিনি পৃষ্ঠপোষক ছিল, এবং সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন আইবকের নামে তিনি বিখ্যাত কুতুব মিনার নির্মাণ শুরু করে। যে কুতুব মিনার আছে দিল্লির, সেটা কিন্তু কুতুবউদ্দিন নিজের জন্য না, ওনার ওখানে একজন বিখ্যাত এসেছিল সুফি সন্ত, কী নাম ছিল, খাজা কুতুবউদ্দিন। এই খাজা কুতুবউদ্দিনের নাম অনুসারে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিল, ঠিক আছে। আর এই কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবকে কী হলো, চৌগান খেলতে গিয়ে, তখন রথে করে এসে খেলতো, বা যেটাকে পোলো খেলা বলে, হাত দিয়ে লাঠি দিয়ে বলকে মারা, টেনিস বলের মতো ঘোড়ার মধ্যে চড়ে, ঠিক আছে। তো এই চৌগান খেলতে গিয়ে 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক মারা যান, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি করে দিল্লিতে, ও আজমিরে তৈরি করে আড়াই দিন কা ঝোপড়া। দিল্লিতে আড়াই দিন কা ঝোপড়া এবং কুয়াতুল ইসলাম মসজিদ এই কুতুবউদ্দিন আইবকই তৈরি করেছিল, ঠিক আছে। পরবর্তীতে আছে আরাম শাহ। কুতুবউদ্দিন আইবকের পর, তার মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ দিল্লি সিংহাসনে বসে। তিনি খুব অকর্মণ্য ছিল, ঠিক আছে। এই জন্য কুতুবউদ্দিন আইবকের জামাতা, মানে কুতুবউদ্দিন আইবকের মেয়ের জামাই যে ছিল বদায়ুনের শাসনকর্তা ইলতুৎমিশ, তাকে পদচ্যুত করে বা সিংহাসনচ্যুত করে সিংহাসনে বসেন আরাম শাহকে, কুতুবউদ্দিনের ছেলেকে করে। তখন কে রাজা হলো, শামসুদ্দিন ইলতুৎমিশ, রাজবংশের তখন নেক্সট রাজা হলো। এবং এই ইলতুৎমিশের রাজত্ব ছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ, এবং দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এই ইলতুৎমিশই, আর প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি কুতুব মিনারের কাজটা পূরণ করেছিল, আগে বলেছিলাম। তিনি ইলবাড়ি তুর্কি ছিল দেখে তার রাজবংশের নাম হলো ইলবাড়ি তুর্কি বংশ, ইলবাড়ি তুর্কি ছিল তার রাজবংশের নাম। তিনি তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করে এই ইলতুৎমিশই। ইলতুৎমিশ রূপার তৈরি মুদ্রা টঙ্কা এবং তামা তৈরি মুদ্রা জিতল প্রচলন করে। ইক্তা প্রথার প্রবর্তন করে ওই ইলতুৎমিশই। তিনি একটি কেন্দ্রীয় সেনাবাহিনী প্রত্যয়ন করে এবং 40 জন অভিজাত তুর্কিদের নিয়ে 40 চক্র বা বন্দেগান চাহিলিগান তৈরি করে। খুব ইম্পর্টেন্ট, বন্দেগান চাহিলিগান কে তৈরি করেছিল, ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খাঁ মধ্য ও পশ্চিম এশিয়ায় নানা রাজ্য জয় করে এবং খোয়ারজম রাজ্য আক্রমণ করে। খিরার অধিপতি জালালউদ্দিন মঙ্গলবাণীকে প্রাণ ভয়ে পাঞ্জাবে উপস্থিত হয়, ইলতুৎমিশের কাছে আশ্রয় প্রার্থনা করে, কিন্তু ইলতুৎমিশ তাকে সাহায্য করেনি। দুর্দর্শ সম্পন্ন ইলতুৎমিশ আগে জানতে পারছিল, অ্যাকচুয়ালি কী আমি বলছি শর্টকাটে, যে ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল রাজা যে চেঙ্গিস খাঁ ছিল আক্রমণ করেছিল ভারতে, ঠিক আছে। খোয়ারজম রাজ্য আক্রমণ করেছিল, তখন খোয়ারজমের যে রাজা ছিল ইলতুৎমিশের কাছে আসছিল আশ্রয় নিতে, কিন্তু ইলতুৎমিশ তাকে আশ্রয় করেনি, কারণ ইলতুৎমিশ জানতো যদি সে তাকে আশ্রয় দেয় তাহলে চেঙ্গিস খাঁ তার রাজত্ব আক্রমণ করবে, আর চেঙ্গিস খাঁর সাথে সে পারবে না। এটা ছিল তার দূরদৃষ্টি সম্পন্ন উপলব্ধি, ঠিক আছে, সুদক্ষ ছিল উনি, তাই এটাই বলেছে যে তার দূরদর্শিতা পরিচয় পাওয়া যায়। 1229 খ্রিস্টাব্দে খলিফা তাকে একটি ফরমান পাঠান এবং সুলতানি আজম বা প্রধান সুলতান উপাধিতে ভূষিত করে। খলিফা ইলতুৎমিশের ফরমান পাঠিয়েছিল। ইলতুৎমিশ ছিলেন মধ্যযুগীয় দিল্লি নগরীর প্রকৃত স্থাপত্য। তিনি দিল্লি নগরীকে সুউচ্চ মিনার, মসজিদ, মাদ্রাসা, খানকা, অট্টালিকা, সুবিশাল জলাশয় ইত্যাদি করেছিল, তাই তাকে সুউচ্চ মিনারের জনক নামে পরিচিত বলা হতো। এছাড়াও ইলতুৎমিশের পরে আসছিল রুকনুদ্দিন ফিরোজ, যেটা ইলতুৎমিশের জ্যৈষ্ঠ পুত্র ছিল। রুকনুদ্দিন ফিরোজ তিনি ইলতুৎমিশের পরে রাজত্ব করে শুরু করেছিল।
যিনি ছিল অপদার্থ ও বিলাসপ্রিয়, রাজকার্যে অবহেলা করত, কিন্তু বিধবা মাতা শাহ তুর্কান সকল ক্ষমতা করায়ত্ত করেন। মানে ওর যে মাতা ছিল ইলতুৎমিশের স্ত্রী, তখন দেখলো যে ওর সন্তান এরকম বিলাসপ্রিয় অপদার্থ করেছে, তখন তাকে রাজত্ব থেকে সরিয়ে দিয়েছিল এবং নিজে তার শাসনভার করছিল ওর। কিন্তু রুকনুদ্দিন ও তার মাতার অত্যাচারে ক্ষুব্ধ জনসাধারণ, যখন দিল্লি জনসাধারণ যারা ছিল তাদের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে সুলতান রাজিয়াকে, মানে ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়াকে সিংহাসনে বসান। সুলতান রাজিয়া সিংহাসনে বসেন। এই সুলতান ছিল রাজিয়া ছিল ভারতের প্রথম ও শেষ মহিলা শাসক। সুলতান রাজিয়া সম্বন্ধে আমরা পরবর্তী লেসনে জানবো, ওনার কৃতিত্ব সম্বন্ধে, সুলতান রাজিয়া। তারপরে তার পরবর্তী শাসক যারা ছিল খলজি বংশ, এ সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে জানবো। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গভর্নমেন্ট জবগুলোতে আপকামিং চ্যানেলটি খুবই সাহায্য করবে তোমাদের। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস। Thanks for watching guys. Please do like, share and subscribe. Thank you. Bye bye. Have a nice day.